এবং এটার কারণবশত নেক্সট জেনারেশনে কারোর না কারোর জন্মছকে কোনোভাবে কালসর্প দোষের কোনো মানে কিছু প্রকোপ থাকতে ট্রিগারিং পারে। পয়েন্ট অ্যারাইজ হতে পারে। ভঙ্গ কালসর্পদোষ মানে কি অ্যাকচুয়ালি? এই রুদ্রাক্ষ কেন ধারণ করা হয় বা কারা ধারণ করতে পারে? সবাই পারে কি? সেটা হচ্ছে এই যে অ্যাস্ট্রোলজি, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। মানুষের পাস্ট, প্রেজেন্ট, ইভেন ফিউচারও বলে দেওয়া যায়। সেটার সঙ্গে সাপ অর্থাৎ নাগেদের একটা খুব কানেকশন, একটা সিম্বলিজম খুব ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যায়। অ্যাস্ট্রোলজি এবং সাপের এই সম্পর্কটা কি? দেখো, যেরকম আমরা অ্যাস্ট্রোলজিক্যালি অনেক চার্টে তুমি নিশ্চয়ই শুনেছো পিতৃদোষ অ্যান্ড অল, এগুলো নিয়ে আমি অনেক অন্য পডকাস্টে কথা বলেছি, অনেক মানে বিভিন্ন লেভেলে কথাবার্তা বলেছি, অনেক ডিটেলড আলোচনা করেছি অনেক পডকাস্টে। তো আমি ওটাতে এখন আর রিপিট করবো না তোমার সাথে। এই মুহূর্তে তুমি যেটা প্রশ্ন করেছো যে নাগ রিলেটেড, তো নাগেদেরও আলাদা শ্রাপ হয়, ঠিক আছে, কার্সেস হয়। আমি এরকম একটা কেস মানে কোনো অন্য পডকাস্টে শেয়ার করেছিলাম। তো তার একটা মানে তোমাকে আমি একটা জাস্ট বোঝানোর জন্য আমি বলছি এখন, যেহেতু আমরা প্রায় পডকাস্টের শেষের দিকে। তো সেই কারণবশত নাগ রিলেটেড অনেক শ্রাপ হয়। যেরকম ধরো কেউ যদি কোনোভাবে কোনো সর্প হত্যা দেখে ফেলে, দ্যাট অলসো ক্যান বিকাম আ কার্স। মানে মানে এরকম হয় যখন এই সাপটাকে কাটানোর জন্য কেউ এটা নিবারণের পুজো করতে যায়, ইটস কল্ড নাগবলি। নাগবলি যখন কেউ করতে যায় এই রিচুয়ালটা, তখন এটার মধ্যে বলা হয়, যখন কেউ করছে এটা প্রসিডিওরের মধ্যে, রিচুয়ালের মধ্যেই এটা বলা হয় যে কখনো কোনো সর্প হত্যা দেখেছো, করতে বলেছো, নিজে করেছো, সব কটাতেই তোমার এই দোষটা লাগবে। এবং এটার কারণবশত নেক্সট জেনারেশনে কারোর না কারোর জন্মছকে কোনোভাবে কালসর্প দোষের কোনো মানে কিছু প্রকোপ থাকতে ট্রিগারিং পারে। পয়েন্ট অ্যারাইজ হতে পারে। এই তো এই জিনিসটা এবার দেখো, আমাদের যে মানে স্পিরিচুয়াল অ্যাসপেক্টেও নাগের অন্য রকম ইয়ে রয়েছে। আমরা মা মনসা কুণ্ডলিনী, বা ইত্যাদি অনেক মানে এরকম দেবদেবীর পুজো করে থাকি। এবং সবথেকে বেস্ট উপায় হচ্ছে শিব ঠাকুরের শরণে চলে যাওয়া। তার কারণ শিব ঠাকুরের গলায় নাগ থাকে, তুমি জানো বাসুকি। নিশ্চয়ই, বাসুকি। তো এবার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে পুরো স্নেকটাকে স্যাটার্ন ধরা হয়। আর এমনিতে রাহু কেতুকে তোমার স্নেকস হেড বলা হয় হচ্ছে রাহুকে, যেটা ড্র্যাগনস হেডও শুনেছো অন্য কালচারে, চাইনিজ কালচারে বলে। তো সেখান থেকে তোমার মানে বডিটাকে কেতু ধরা হয়। তো এনি প্রবলেম, যেটা আমরা মজা করে এটা রাকেশ বলে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি, সো রাহু কেতু হ্যাঁ, শনি। রাহু কেতু শনি রিলেটেড এনি প্রবলেম, রুদ্রাভিষেকম হচ্ছে ফার্স্ট গো টু অ্যাক্টিভিটি যেটা কারোর করা উচিত। মানে কোনো শিবের অ্যাস্ট্রোলজার বা ইত্যাদি তান্ত্রিক অনেক পরের কথা। ইমিডিয়েট যদি কোনো রেসপন্স দরকার থাকে, আমি বলব কি সবার আগে গিয়ে রুদ্রাভিষেক করতে। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টেও রুদ্রাভিষেকের যা ক্ষমতা বলা হয়েছে যে কিছুই করতে পারছে না, তখন একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেলে ধরো তারা বিভিন্ন রকম উপায় বলতে পারে এবং তাদের বিভিন্ন রকম চার্জেস তারা নিতে পারে, ডিপেন্ডিং অন লাইক হোয়াট কাইন্ড অফ টেকনিক দে আর ইউজিং, কত তাদের এক্সপিরিয়েন্স, অনেক কিছু হতে পারে। বাট যে কিছুই জানে না বা যার হয়তো কোনোভাবে কিছু করার ক্ষমতা নেই সেই মুহূর্তে, তাদের জন্য রুদ্রাভিষেকম হচ্ছে বেস্ট প্রসিডিওর। এবং তুমি তো নিশ্চয়ই জানো আমরা হর হর মহাদেব তো বলেই থাকি। তো শিব ঠাকুরেরই মানে এই এবিলিটিটা আছে সেটাকে হরণ করার কোনোভাবে ওই মোমেন্টে। এবং শিব ঠাকুর হচ্ছে সব থেকে তাড়াতাড়ি সন্তুষ্ট হন। তো খুব ইজিলি তুমি প্লিজ করতে পারো শিব ঠাকুরকে। তো এনি রিলেটেড প্রবলেমস, কারোর লাইফেও খুব প্রবলেম চলছে, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং অ্যান্ড এভরি কাইন্ড অফ মানে মুন রিলেটেড যে ফ্লাকচুয়েশনগুলো, তো একটু আগে আমরা কথা বলছিলাম চন্দ্র নিয়ে, তো সেগুলো রিলেটেডও কোনো প্রবলেম থাকলে রুদ্রাভিষেকম মাস্ট। এটা করলে অনেক প্রবলেম এমনিতেই মানে একটা এরকম জায়গায় চলে আসতে পারে যে প্রবলেমটা হয়তো আর থাকলো না বা প্রবলেমটা কমে গেল, যার কারণবশত হয়তো কিছুদিন পরে অটোমেটিক সে একটা বেটার পজিশন পেয়ে গেল লাইফে, যার জন্য তাকে হয়তো অ্যাস্ট্রোলজার বা ইত্যাদি দেখাতে হলো না। আজকালকার তো তুমি জানোই যে আমাদের প্রফেশন কিভাবে বদনাম হচ্ছে। মানুষ কয়েকটা জিনিস নিয়ে খুব বেশি টেন্সড থাকে চার্টের ক্ষেত্রে, আমি যেটা দেখেছি। একটা হচ্ছে মাঙ্গলিক, আর একটা হচ্ছে কালসর্প। এবং আমি মাঙ্গলিকের অ্যাসপেক্টে যাচ্ছি না এখন, বাট এই যে কালসর্প দোষ বা কালসর্প যোগ যেটা,
এটা মানুষকে কিভাবে এফেক্ট করে? তো দেখো, কালসর্পদোষ একটা জন্মছকে ফর্ম হয় হচ্ছে যখন রাহু কেতু বা মানে রাহু কেতুর যে অ্যাক্সিস হয় সেই অ্যাক্সিসে 180 ডিগ্রি। সব কটা প্ল্যানেট চলে আসবে, 5টা ঘর খালি থাকবে। এবার মোস্টলি কি হয়, অনেক সময় আহ, অনেক অ্যাস্ট্রোলজাররা বলে যে কোনো ভঙ্গ কালসর্পদোষ আছে, মানে একটা পার্টিকুলার প্ল্যানেট এই অ্যাক্সিসটা ছেড়ে বেরিয়ে গেছে। তো এরকম কোনো কালসর্পদোষ হয় না, যেটা মানুষকে স্ক্যাম করা হয় মানে আমাদের। ভঙ্গ কালসর্পদোষ মানে কি অ্যাকচুয়ালি? মানে কালসর্পদোষ নেই, বাট বলা হয় যে কালসর্পদোষ আছে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি, ধরো যে 7টা ঘর রাহু আর কেতুর মধ্যিখানে, সেই দিকটা ফিল্ড উইথ প্ল্যানেটস, আর একটা দিক খালি। এবার সেখানে ধরো একটা কোনো পার্টিকুলার প্ল্যানেট ওই অ্যাক্সিসটা ক্রস করে বেরিয়ে গেছে, এক ঘর বা 2 ঘর এগিয়ে গেছে, তখন সেই প্ল্যানেটটার সাথে ভঙ্গ কালসর্পদোষ, ধরো চন্দ্র বেরিয়ে গেছে, তখন বলা হবে যে চন্দ্র ভঙ্গ কালসর্পদোষ রয়েছে চার্টে। বাট এটা কোনো শাস্ত্রের উল্লেখ নেই, কোনো ভঙ্গ কালসর্পদোষ বলে কিছু হয় না। মানে অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না, There is no অ্যাকচুয়ালি দোষ। দেয়ার ইজ নো দোষ। হুম। এবার সেখানে এটাতে কোনো কালসর্পদোষের রেজাল্ট কিছুই মানে পাবে না, ব্যাড এফেক্ট নেই। কোনো ব্যাড এফেক্ট নেই। এবার নেক্সট হচ্ছে এটা চেক করা দরকার যে ধরো কারো D1 চার্ট বা যেটা লগ্ন লগ্ন কুণ্ডলী, লগ্ন কুণ্ডলিতে ধরো দেখা যাচ্ছে যে মানে রাহু কেতুর অ্যাক্সিসে সব প্ল্যানেট রয়েছে, 5টা ঘরের মধ্যে একটা ঘর এগিয়ে কোনো একটা পার্টিকুলার প্ল্যানেট সরে গেছে, ধরো স্যাটার্ন, কিন্তু সেই প্ল্যানেটটা বক্রি অবস্থায় রয়েছে বা রেট্রোগ্রেড। মানে আগের ঘরের রেজাল্ট দেবে। হ্যাঁ, তো আগের ঘরের রেজাল্টটা 70% আমরা এমনিই ধরবো, সেখানে কালসর্পদোষ ধরা যেতে পারে। হুম। 1+2 হচ্ছে আমরা কিছু অন্য চার্টস দেখি, যেরকম ভাওচালিত চার্ট, যেটা থেকে আমরা ভাবের বিচার করি। তো ভাওচালিত চার্ট 2 রকমের হয়, একটা নিরায়না ভাওচালিত চার্ট, যেটা আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে মানে ইউজ করি, যেটা পুরোপুরি কাস্পের ওপর হয়। তো সেটা বাদ দিয়ে মানে যেটা কাসপাল সাবলট। হ্যাঁ, কাসপাল সাবলটস দেখে কৃষ্ণমূর্তি পদ্ধতি ওভাবেই চলে। তো সেটা বাদ দিয়ে ধরো যখন আমরা ভাওচালিত শ্রীপতি, আর একটা চার্ট হয়, শ্রীপতি ইজ আ পার্টিকুলার ফর্ম। তো এই চার্টটা যখন আমরা দেখি, তখন যদি ধরো ওই প্ল্যানেটটা কোনোভাবে পিছিয়ে আসে, রেট্রোগ্রেড রয়েছে এমনিতেই, আমি ধরে নিচ্ছি ওটা কালসর্পদোষ, বাট স্টিল ওটা আবার রিচেক করারও জায়গা রয়েছে। তো সেই রকম হলে তখন মানে ওটাকে কালসর্পদোষই বলা হবে। এবং কালসর্পদোষ টোটাল 12 রকম এর হয়, ডিপেন্ডিং অন রাহুর প্লেসমেন্ট কি আছে, সেই অনুযায়ী 12টা আলাদা আলাদা নাগের নাম আছে, সেই অনুযায়ী কালসর্পদোষ কারোর হয়ে থাকে। এবার এই কালসর্পদোষ ধরো এখন যেরকম একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে, যেরকম অনেক অ্যাস্ট্রোলজাররা এই এক্সাম্পলগুলো দিয়ে থাকে যে অমুক সেলিব্রিটিরও তো রয়েছে, কিন্তু তার তো লাইফে কিছু প্রবলেম হয়নি, তারা কত ফেমাস, তারা কত সাকসেসফুল। তো দেখো, গুগল তো আমাদের সবার কাছেই আছে। তো এখানে যে সেলিব্রিটিদের নাম নেওয়া হচ্ছে, তারাও এই কালসর্পদোষ নিবারণ পূজা করিয়েছে, হয় কালাহাস্তি, নয় কোনো পার্টিকুলার জ্যোতির্লিঙ্গ, আর নইলে ত্র্যম্বকেশ্বর, উইচ ইজ ভেরি ফেমাস ফর কালসর্পদোষ নিবারণ। সচিন তেন্ডুলকর ওখান থেকেই করিয়েছেন। হ্যাঁ, আর তুমি যেটা আমাকে পডকাস্টের আগে জিজ্ঞেস করছিলে যে 27 রকমের হতে পারে, ওটা হচ্ছে বলা হয় মহাকালসর্পদোষ পূজা। ওটাতে বেসিক্যালি 27টা নাগের পুজো করা হয়, সিলভারের নাগ নাগিন দিয়ে ইউজুয়ালি এটা কাটানো হয় যখন, তখন সংকল্পটা শুধু পার্টিকুলার ওই নামেই হয় যে পার্টিকুলার কালসর্পদোষটা পেয়েছে 12 প্রকারের মধ্যে। কিন্তু মহাকালসর্পদোষ পূজার বেনিফিট আলাদা, আর নর্মাল কালসর্পদোষ পূজার বেনিফিট আলাদা। নর্মালটা করালে যখন সংকল্প নেওয়া হবে, তখন ওই পার্টিকুলার নাগের নাম নেওয়া হবে যে পার্টিকুলার কালসর্পদোষটা কারোর হয়েছে জন্মছকে, এবং সেই পুজোটা ইয়ারলি কন্টিনিউ করতে হয়। সেটা যদি কেউ বলে যে না, আমি ইয়ারলি কন্টিনিউ করতে পারবো না, আমার একবারে এটা কোনোভাবে রিমুভাল চাই, তখন মহাকালসর্পদোষ পুজো করানো হয়, এবং সেটা 27টা নাগ দিয়ে হয়, তুমি যেটা আমাকে বলছিলে পডকাস্টের আগে। এই যে কালসর্প দোষ, এটা বলা হয় যে কোনো জ্যোতির্লিঙ্গতে গিয়ে কাটানোটা বেটার। এবং কোনো জ্যোতির্লিঙ্গ ছাড়া কোনো ধরনের কালসর্পদোষের নিবারণ হয় না। তার হুম। কারণ রাহু কেতু শনি, আমি তোমাকে বললাম হুম। যে সাপ, যেটা শিব ঠাকুর গলায় থাকে, বাসুকি প্রতীক হচ্ছে, পুরো বডিটা হচ্ছে স্যাটার্ন ধরা হয় অ্যাস্ট্রোলজিক্যালি, হেড হচ্ছে রাহু ধরা হয়, টেলের পোর্শন কেতু ধরা হয়। তো যে কোনো মানে রাহু কেতু শনি রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, রুদ্রাভিষেকম আমি আগেই বলেছি কি তোমার এটা যদি মানে করানো হয়, তাতে অনেক মানে Benefit আছে। জিনিসটা ডিজলভ হয়ে যায়, অনেক কিছুই প্রবলেম। তো স্পেসিফিক জ্যোতির্লিঙ্গে গেলেই এই দোষ কাটানো সম্ভব, এবং তার জন্য
কিছু বিখ্যাত টেম্পলস রয়েছে, যেরকম ত্র্যম্বকেশ্বরে তো খুব ফেমাস, কালাহাস্তিতে ফেমাস, তো ইত্যাদি এরকম জায়গা রয়েছে যেখানে গিয়ে কেউ কাটাতে পারে। কিন্তু একটা কনসেপ্ট আছে রাশি অনুযায়ী কোন জ্যোতির্লিঙ্গতে যাবে এবং কালসর্পদোষ কাটাবে বা এরকম পূজা কোনো করবে, এই এরকম ব্যাপারটা অনেকে বলে, এটা কি ঠিক? এটা এখন আবার ট্রেন্ডিং টপিক, এটা খুব ভাইরাল হয়েছে রিসেন্টলি। এরকম কোনো অর্ডার নেই উইচ ইজ টু বি ফলোড। তো এটা যখন ধরো আমি রিসার্চ করছিলাম এটা নিয়ে যে এটা অ্যাকচুয়ালি মূল ব্যাখ্যা কী আছে, কোনো পার্টিকুলার গ্রন্থে বা কোনো অ্যাস্ট্রোলজির বইতে এরকম কোনো উল্লেখ নেই। এটা হচ্ছে যে অর্ডারে জ্যোতির্লিঙ্গ ভিজিট করতে বলা হয় 1 2 3 4 এইভাবে ফরম্যাটে, সেই ফরম্যাট অনুযায়ী আমাদের রাশির যে ফরম্যাট চলে, মেষ রাশি থেকে স্টার্ট হয় আর মিনে শেষ হয়, সেই অনুযায়ী এক একটা রাশির সাথে এক একটাকে ডেজিগনেট করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়। আর কিছু কিছু জায়গায় খালি মানে নামের ভিত্তিতে কোনোভাবে কোনো প্ল্যানেটকে মানে জয়েন করে দেওয়া হয়েছে, যেরকম সোমনাথ টেম্পল ইজ ফর মুন, বিকজ সোম, নাগেশ্বর তো এখানে রাহুর প্রতিকার হয়, এরকমভাবেও একটা আইডিওলজি আছে। আবার আরেকটা আছে হচ্ছে তোমার পুরো ওই অর্ডার যেভাবে ভিজিট করতে বলা হয়েছে কয়েকটা জায়গায়, সেইভাবে ওটা পুরো মানে রাশি নাম্বার 1 থেকে টিল 12 ওইভাবে ভিজিট করতে বলা হয়েছে। কিন্তু যে কোনো জ্যোতির্লিঙ্গেই ভিজিট করা ইজ আ ব্লেসিং, এবং এটা ঠাকুরের ঈশ্বরের মানে টান না থাকলে হয় না এটা। সো এখানে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষ এই জিনিসটার ফর্মেশন হয়েছে শাস্ত্রীয়ভাবে যদি আমি দেখি বা কনসিডার করি। এই রুদ্রাক্ষ কেন ধারণ করা হয় বা কারা ধারণ করতে পারে, সবাই পারে কি? দেখো, এটা নিয়েও আমি বিভিন্ন পডকাস্টে অনেক কথাই বলেছি। তো আজকের ডেটে যে যে জিনিসটা বেচে সেই জিনিসটা সে বেচেই ছাড়বে, এবং সেটার পাওয়ার মানুষকে সে বোঝাবে। তো True. এখানে রুদ্রাক্ষা ইজ নট ফর কমন পিপল। আমি এরকম প্রচুর কেসেস দেখেছি যেখানে কেউ ধরো কোনো পার্টিকুলার একটা রুদ্রাক্ষ পড়ে রয়েছে, তার সংসার ঠিক করে চলেনি বা তার বিবাহ বিচ্ছেদ হয়েছে, এরকম বিভিন্ন কেসেস দেখেছি, প্রচুর কেসেস দেখেছি। তো যদি কেউ রুদ্রাক্ষ ধারণ করতে চায়, বিভিন্ন মুখী রুদ্রাক্ষের বিভিন্ন আলাদা আলাদা অ্যাসপেক্ট হয় লাইফ অ্যাসপেক্টে, সেগুলো উন্নতি নিয়ে আসতে পারে, কোনো প্ল্যানেটের দুষ্প্রভাবকে কাটিয়ে দিতে পারে, কোনো পার্টিকুলার দেবী বা দেবতাকে আরও কাছে নিয়ে আসতে পারে যখন সেই পার্টিকুলার দেবী বা দেবতাকে সাধনা করা হচ্ছে সেই লেভেলে। কিন্তু এটা তখনই ধারণ করে রাখা উচিত সব সময় যখন সে কিছু নিয়ম পালন করতে পারবে। এটা নট ফর এভরিবাডি। যদি কেউ সাধক হয়, তার লাইফস্টাইল যদি সেরকম হয়, সে যদি একটা সাত্বিক বিচারধারার মধ্যে বাঁচছে, জীবনকে নিয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আমি বলবো শুধু পুজো যে সময় করছে বা যে সময় মেডিটেশন প্রসিডিওরে কিছু এগোচ্ছে, সেখানে আমার মনে হয় এটা করা উচিত। মানে তখন পড়ে থাকুক, বাকি টাইমটা খুলে রাখাটাই বেটার, নইলে নিয়ম ফলো করতে হবে।